নারীর নির্বাচনে তাকে মনোনীত করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে অনেক অনীহা। যে কোনো কিছুর ক্ষেত্রে ভোট ব্যাংক আকারে দেখাটা এটা হচ্ছে তার প্রান্তিকতার লক্ষণ। সংরক্ষিতভাবে থাকা হচ্ছে নারীর কাজ, তার বাহিরে গেলে সে নারী ভালো নারী না। নিজের অনেক অর্থ সম্পত্তি থাকা এবং হচ্ছে অনেকগুলো লোককে নিজের পালতে পারা, এইটা তো কোনো যোগ্যতার মাপকাঠি না গণতান্ত্রিক রাষ্ট্রে। আমরা সুরক্ষার জন্য বলি এই কারণে যে আমারও যেন সমানভাবে চলাফেরার অধিকার থাকে, যে আপনার ভিন্ন মতের নারীকে আপনি সিকিউরিটি দিতে পারেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। বণিক বার্তা নির্বাচনকালীন বিশেষ আয়োজন অষ্টপ্রহর স্পেশালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজ আমরা কথা বলবো নির্বাচন ও নারী প্রসঙ্গে। আমাদের সঙ্গে আছেন বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির সমন্বয়কারী ও মানবাধিকার কর্মী খুশি কবির এবং জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আপনাদের দুজনকেই বণিক বার্তা স্টুডিওতে স্বাগতম। আমার প্রথম প্রশ্ন খুশি কবিরের কাছে। আমরা দেখেছি যে কোনো গণঅভ্যুত্থান বা আন্দোলনে সাফল্যের একটি প্রধানতম পূর্বশর্ত হলো নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নারী আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে। এমনকি এবারের নির্বাচনেও মাত্র প্রায় 4% প্রার্থী নারী। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নারীর ভোট প্রয়োজন, সেই কারণে নারীকে নিয়ে যেটা আলোচনা হয়, কিন্তু প্রার্থিতা দিতে এত কার্পণ্যতা। সেখানে নারীর নির্বাচনে তাকে মনোনীত করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে অনেক অনীহা, এবং যে অনীহা ওরা বলে যে কারণে যে এখনো তারা প্রস্তুত না, এখনো তারা তৈরি হয়নি, এখনো সমাজ এখনো ওই অবস্থায় আসেনি, যে কথা বলে, বা নারী এখন নেতৃত্বে দেওয়ার মতো অবস্থায় নাই। তো এত বছর পরেও যদি নাই তাহলে কখন হবে? কিন্তু যদি নারী ভোটার হতে পারে, আর নারীর ভোটে যদি, কেন প্রায় অর্ধেক তো নারী, তো এদের ভোটেই যদি ইলেকশন হয়ে সরকার গঠন হবে, পার্লামেন্ট গঠন হবে, সংসদ গঠন হবে, তো এটা যদি তারা করতে পারে, তারা নেতৃত্ব দিতে পারবে না কেন? নিশ্চয়ই দিতে পারে। এটা হচ্ছে যে আমি তো দেখি যে অনেক সময় আমি যেটা বলি যে পুরুষ প্রার্থী যারা থাকে তারা যে 100% পারফেক্ট, একেবারে সব দিক দিয়ে ভালো, সেটা তো না। সেখানেও তো যাকে মনে করছে তুলনামূলকভাবে এই আসনের জন্য ভালো হবে তাদেরকে দেওয়া হচ্ছে। তো এই তুলনামূলক যদি পুরুষের বেলায় ঠিক থাকে, নারীর বেলায় ওই তুলনামূলকটা আসে না কেন? সেখানেও তো নারীকে দেওয়া উচিত। এটা তো একটা প্রত্যেক রাজনৈতিক দলের একটা অঙ্গীকার থাকা উচিত যে ওরা, আমরা তো চাচ্ছিলাম যে 1/3, আসলে যেটা হওয়া উচিত হলো অর্ধেকের মতো নারীকে মনোনয়ন দেওয়া উচিত। ভোট কে পাবে সেটা তো দেখা যাবে, কিন্তু এখন প্রত্যেকটা দল যদি অর্ধেক নারীকে দেয় মনোনয়ন, নিশ্চয়ই নারীরা ভোট তো দিবে দুটো, একটা হলো প্রার্থীকে দেয়, ব্যক্তিকে দেয়, আর একটা হলো দলকে দেয়, বিশেষ করে যখন জাতীয় নির্বাচন হয়। তো সেখানে নারীকে, দলকে তো দেবে, এবং নারী প্রার্থীতা যে যোগ্য হবে না, ভালো হবে না, ভোটার দেবে না, সেটা তো না। আর নারী ভোটকে নিশ্চিত করার জন্য যেন এটা সঠিকভাবে যায়, সেখানে নারী বান্ধব, নারীকে চিন্তা করে কি কি বিষয়গুলো আনা উচিত, সেটা তাদের নির্বাচনী আলোচনায়, প্রচারে, এগুলো সেভাবেই আসা উচিত, যেটা আমরা দেখছি না। সামান্তা শারমিন, আমার পরের প্রশ্ন আপনার কাছে। আমরা দেখতে পেয়েছি এবারে নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল নারীর অধিকার ও সুরক্ষা। একজন নারী রাজনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয় এই বিষয়টি এবারের নির্বাচনে কতটা প্রভাবক ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বণিক বার্তাকে শুভেচ্ছা। বণিক বার্তা যারা দেখছেন, আপনারা যারা কলাকুশলী, সবাইকেই শুভেচ্ছা। আপাকেও শুভেচ্ছা। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কোশ্চেনই পলিটিক্যাল কোশ্চেন হিসেবে খুবই জরুরি হয়ে দাঁড়ায় নির্বাচনের আগে। কে কীভাবে এটাকে রেসপন্স করছে, এটার দ্বারা আসলে তাদের ম্যাচুরিটি লেভেল এগুলো কিন্তু জাজ করে। হয়তো ইশতেহারে, আমি মনে করি না যে বাংলাদেশে আসলে ইশতেহার দেখে ভোট দেওয়ার কালচারটা আছে, এটা আমি মনে করি না। তবে এটা তৈরি হওয়া প্রয়োজন।
এবং ফলশ্রুতিতে আসলে আমরা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে ইশতেহারকে কতটুকু মেনে চলতে দেখেছি, এটা নিয়ে আমার একটা জেনুইন কিউরিসিটি আছে। আমি ভেবেছিলাম যে এইবার অন্তত আমি একটা অবজারভেশন দেখতে পাবো যে আমাদের পুরাতন পলিটিক্যাল পার্টি এবং আওয়ামী লীগও সেক্ষেত্রে 15 বছর পাওয়ার এনজয় করেছে, তার ইশতেহারের কত পার্সেন্ট সে অ্যাচিভ করছে আসলে। সো এই ইশতেহারগুলো আসলে গাল ভরা বুলি আর রেটরিক ছাড়া কিছু হয়ে দাঁড়ায় না। এটার একটা কারণ আমার কাছে মনে হয় যে আমাদের যে ইন্টেন্স পলিটিক্যাল সিনারিও এবং আমাদের যে স্পেকট্রামটা আসলে পলিটিক্সটা যেভাবে সাজানো হয় এটা অত্যন্ত শক্তি এবং পাওয়ার কেন্দ্রিক, র পাওয়ার। যে পাওয়ারটা হচ্ছে আপনি সামর্থ্য এবং শক্তি প্রয়োগ করে আপনি গভর্নমেন্টকে পরিচালিত করবেন এবং ডিসিশন আপনার পক্ষে নিয়ে আসবেন। এটা ঠিক, এটা মানে মাঠ পর্যায়ে অপোজিশনের সাথেও কোঅপারেটিভ সিস্টেম চালু থাকতে পারে, এটা থাকে, কিন্তু এটা ব্যক্তিগত লেভেলে তারা, যেমন ধরেন আওয়ামী লীগের বিজনেসগুলো বিএনপি নিয়ে রাখবে বা হচ্ছে জামাতের সাথে ভোট নিয়ে এক ধরনের নেগোসিয়েশন হবে, এগুলো হচ্ছে ব্যক্তিগত লেভেলে এলাকাভিত্তিক বোঝাপড়া। কিন্তু ন্যাশনাল লেভেলে দেখানো হয় যে অপোজিশন এতই অপোজিশন যে তাদের সাথে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এই যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে ভোটটা হয় এবং পলিটিক্সও ওভাবেই আবর্তিত হয়। এই জায়গা থেকে কিন্তু আমরা কি পুরুষ এমপি কয়টা কোয়ালিটিফুল পাই, আমার এটা সবসময় সন্দেহ হয়। এবং আমরা তো এখানে দেখি যে মানুষকে যে যত বেশি এন্টারটেইন রাখতে পারে তাকেই আসলে ভালো এমপি ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হয়। তো বাংলাদেশের মানুষেরও এইটা মানে দেখতে হবে যে যদি আপনি সার্কাস এনজয় করেন তাহলে আপনি জোকারই পাবেন পার্লামেন্টে, এটা এক্সপেক্ট করে নিয়েই আপনাকে আগাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি বলবো যে এটা তো পলিটিক্যাল স্পেকট্রামে আরও অনেক বিষয় আছে, কিন্তু নারীদের যে ভোট ব্যাংকটা, এইটাকে ভোট ব্যাংক, আমি যে কোনো কিছুর ক্ষেত্রে ভোট ব্যাংক আকারে দেখাটা এটা হচ্ছে তার প্রান্তিকতার লক্ষণ। আমি যদি আরও বুঝিয়ে বলি, যেমন ধরেন আপনি কিন্তু আদিবাসী ভোট ব্যাংক, এটাও কিন্তু একটা ভোট ব্যাংক হিসেবে বলা হয়। তারপরে ধরেন এখানে হচ্ছে ধর্মীয় কোনো একটা সুন্নি ভোট ব্যাংক, ইসলামের ক্ষেত্রেও মুসলমানদের ক্ষেত্রেও সুন্নি ভোট ব্যাংক এটা আলাদা হিসেবে বলা হয়, মাজারপন্থী ভোট ব্যাংক। এই যে আলাদা আলাদা যখন করতে হয় তখন আপনি পুরো সোসাইটিকে আপনি একটা ইউনিফাইড ক্যারেক্টার হিসেবে না দেখে, একটা মানে এন্টারপ্রাইজ হিসেবে না দেখে এটাকে দেখতেছেন বিভিন্ন ধরনের সেক্ট হিসেবে, এবং এইটাকে আবার এন্টারটেইন করতেছে পলিটিক্যাল পার্টি। হাউ ফানি! কারণ আপনার পলিটিক্যাল পার্টি হিসেবে আপনার উচিত সবাইকে ধারণ করতে পারা, কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এমনভাবেই ফাংশন করে, আমাদের পলিটিশিয়ানরা এমনভাবেই ফাংশন করে যে এই যে পুরো সবগুলো ভোট ব্যাংককে আলাদা আলাদা করে সন্তুষ্ট করতে পারা, তার জন্য তারা কি করে এক একটা ভোট ব্যাংকের কাছে এক এক রকম গিয়ে কথা বলে এবং মানে সবার কাছে সমন্বিত কোনো আওয়াজ যায় না। হ্যাঁ, প্রত্যেকের কনসার্ন থাকতে পারে, কিন্তু এটাও তো ন্যাশনালি আওয়াজ তোলার ব্যাপার। যেমন ধরেন যদি এমন থাকে প্রবাসী একটা ভোট ব্যাংক এটা বলা হচ্ছে, এখন যেহেতু প্রবাসীদের ভোটাধিকার আদায় হয়েছে আলহামদুলিল্লাহ, সেই কারণে এটা আরও গুরুত্বপূর্ণ। আপনি প্রবাসীদের অ্যাড্রেস করার জন্য তাদের একটা দুইটা বিষয়কে আপনি অবশ্যই ন্যাশনালি অ্যাড্রেস করবেন, কিন্তু আপনার টোটাল পরিকল্পনা, আপনার পুরো অ্যাটিটিউড টুয়ার্ডস দেম এবং তার আপনার ক্যারেক্টারাইজেশন পুরাটাই প্রত্যেকটা ভোট ব্যাংকের কাছে আলাদা আলাদা হয়ে পৌঁছাচ্ছে, এবং এইটা কিন্তু একটা বিভ্রান্তি তৈরি করে মাঠ পর্যায়ে। সো এবং আমার কাছে মনে হয় যে এই যে ভোট ব্যাংক হিসেবে নারীরা কিন্তু নিজেদেরকে খুব আলাদা ভাবেন এবং মানে আলাদা করে নিজেদেরকে রাখতে চান, আমার কাছে তা মনে হয় না। তারা কিন্তু সমন্বিতই হতে চান, সকলের সাথে মিলে একটা একটা জনসংখ্যা হিসেবেই তারা কিন্তু থাকতে চান, নিজেদের অধিকার সবকিছু যেমন সমান চান, একই সাথে ওই বিহেভিয়ারটা মানে পলিটিক্যাল বিহেভিয়ারগুলোও সমান চান, কিন্তু সেটা কিন্তু সমান পাওয়া যায় না। কিন্তু নিরাপত্তার অভাব তো আছে, নিরাপত্তা এবং প্রার্থীদের নিরাপত্তা। এবং আমরা এখানে যেহেতু পাওয়ারকে, আমি জানি না যে আমাদের এমপি যারা হয়েছেন তাদের মতো কোয়ালিটিফুল এমপি কারা ছিল যাদের সাথে আসলে আমরা তুলনা করতে পারছে না দলগুলো, যে যোগ্যতা আছে এমন নারীকে খুঁজে পাচ্ছেন না, কিন্তু কোন যোগ্য এমপিকে তারা স্ট্যান্ডার্ড ধরছেন এটা আমি বুঝতে পারছি না। মানে যোগ্যতার মাপকাঠি কি? ওই যে পাওয়ার মোবিলাইজ করতে পারা, নিজের অনেক অর্থ সম্পত্তি থাকা এবং হচ্ছে অনেকগুলো লোককে নিজের পালতে পারা, এই তো? তাহলে এইটা তো কোনো যোগ্যতার মাপকাঠি না গণতান্ত্রিক রাষ্ট্রে। সো আমার কাছে মনে হয় না নারীদের ওইটা টাচ আপ করতে হবে, মানে যেটা তারা যোগ্যতা হিসেবে ধরছেন এটা কোনো যোগ্যতার মাপকাঠিই না আমার মত। খুশি কবির আপার কাছে জানতে চাইবো, আপনি বিষয়টি নিয়ে দীর্ঘদিন কথা বলেছেন যে জাতীয় সংসদে নারী ও পুরুষের অংশগ্রহণমূলক সমতা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আপনার কি মনে হয় যে এখানে যে বিদ্যমান সংরক্ষিত আসন মডেলটি আছে সেটি কি যথেষ্ট? তা এটা নারী সংগঠন সবগুলো, তারপরে নারী সংগঠক বা নারী নিয়ে যারা চিন্তা করছে, সেটা পুরুষও হতে পারে, নারীও হতে পারে, সবাই হতে পারে, তো তারা সবাই একটা জিনিস চাচ্ছিল যে আগে যেরকম 300টা সিটে নারী পুরুষ উভয়ে ইলেকশন করে যে যেতে সে জিতলো,
তো ওখানে তো যেটা সামান্থাও আলোচনা করেছে, আমিও আগে বলেছি যে ওই যোগ্য নারী পাচ্ছে না। আর সামান্থা, আমি যেটা বলতে চেষ্টা করেছি সুন্দর করেই বলেছে যে যোগ্য পুরুষ কে, যে আমি ওই যোগ্যতার মাপকাঠিতে নারী চাচ্ছি, তো ওগুলো খুব কম ছিল। এখনও যেটা দেখা যাচ্ছে খুবই কম তারা মনোনয়ন দেয় এবং সেখানে ভোটও পায়, মানে আসেও কম। কিন্তু কিছু সংরক্ষিত আসন, যেটা আমাদের গত সংসদে ছিল, এখনো বোধহয় সেটাই হবে, জানি না, 50টা সংরক্ষিত আসন, সেখানে কারণ সরাসরি ভোটের মাধ্যমে আসছে না। সেখানে আমাদের নিজেদের বিশ্লেষণ, অভিজ্ঞতা সব কিছুই দেখেছি সে নারী, ওই নারীর বিষয়টা এত বেশি নিয়ে আসে না যেটা তার দলের বিষয়টা নিয়ে আসা হয়। কেন, তাকে তো দল ওখানে মনোনয়ন করেছে, নারী কেউ তো ভোটার তো তাকে ওখানে নিয়ে আসেনি। আমাদের যেটা প্রস্তাব সব জায়গায় ছিল, সংখ্যা নিয়ে আমাদের একটু ভিন্ন মত ছিল, কোনো কোনো গ্রুপের কিছু বেশি ছিল, কিছু কম ছিল, কিন্তু যেটা সবাই আর কিভাবে ডিমার্কেশনটা করা হবে সেটা নিয়ে কিছু ভিন্নতা ছিল, যে কিভাবে ডিমার্কেশনটা করা হবে। কিন্তু সবাই একমত সংরক্ষিত আসন থাকতে হবে, সংখ্যা বাড়াতে হবে এবং সরাসরি নির্বাচন করতে হবে। সরাসরি নির্বাচন ছাড়া কোনো সংসদ সদস্য সে কি কারণ কোনোভাবেই জনগণের উপর তার ওই দায়িত্বটা থাকবে না, জবাবদিহিতা থাকবে না। কেন, সে তাকে রিপ্রেজেন্ট করছে না, সে তার পার্টির সিদ্ধান্তকে রিপ্রেজেন্ট করবে, কেন পার্টি তাকে ওখানে মনোনয়ন দিয়েছে। তো এই জিনিসটা আমরা বারবার চাচ্ছি। এবার আমরা খুবই হতাশ হলাম যে আমরা অনেক আলোচনা করেছি সবার সাথে, কিন্তু এটা আমরা ভেবেছিলাম এই সময় একটা সুযোগ যেখানে আমরা এটাকে নিয়ে আসতে পারবো। তো এটা তো আনা হয়নি, এটাকে একদম আলোচনায়ও আনা হয়নি। যে আমরা ঐকমত্য কমিশন যেটা হয়েছিল যেখানে তারা বলছিল, সেখানেও এই বিষয়টা আসেনি। শেষেমেশে 5% যেন মনোনয়ন দেয় সে বিষয়ে আসছে, আর কতটা সিট থাকবে আর কি থাকবে এটা এটা রাখা হয়েছে যে সংসদ নির্বাচনের পরে সংসদ যখন বসবে তারা তখন ঠিক করবে যেটা কতটা সংরক্ষিত আসন, এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে, কিন্তু এটার কোনো রোড ম্যাপ দেয়নি যে পর্যায়ক্রমে আস্তে আস্তে তারা কিভাবে আসন বাড়াবে। আর মানে ওই 5% থেকে, কিন্তু 5% যারা রাজিও হয়েছে তারা 5%ও তো দেয়নি, তারা তো তারও কম দিয়েছে। তো এইটাতেই বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো এখনো প্রস্তুত না নারীকে একজন এ দেশের একটা নাগরিক হিসাবে সম অধিকার সহ একজন নারীকে একজন মানুষ হিসাবে দেখা। তারা এখনো, যেটা সামান্থা বলছিল ঠিকই, যে নারীকে আমি যদি সব এক করে মনে করি, এক ক্যাটাগরি, যে কোনো, আমি যদি মনে করি যে অমুক ধর্ম এক ক্যাটাগরি, অমুক পেশা এক ক্যাটাগরি, না, প্রত্যেককে তো তার নিজের রাজনৈতিক মতামত থাকবে। 50% জনসংখ্যা, তারা সব এক দিকেই চিন্তা করবে? তাদের কি শুধু একটাই মাত্র মত আছে, রাজনৈতিক মতামত আছে যে এই পার্টিকেই দিবে বা এই বিষয়ে দিবে? প্রত্যেকেরই তো নিজে, সে তো একটা এ দেশের নাগরিক, তার তো একটা নিজস্ব মতামত আছে। কিন্তু নারী হিসাবে আমরা যেটা চাই, যে নারীর বিষয়, নারীর ব্যাপারে যেগুলো সমস্যাগুলো আছে, যেটা নারী হিসাবে আমরা এটা অনুভব করি, দেখি, আমরা এটা সব জায়গায় আমরা সর্বক্ষেত্রে দেখছি, সেখানে কিভাবে নারীর অধিকার নিশ্চিত হবে সেটার ব্যাপারে কি পদক্ষেপ তারা নিচ্ছে। এবং আমি সামান্তার সাথে একমত যে ইশতেহারে সব কিছু যেটা বলা হয় সেটা হলো যে জাস্ট বলার জন্য বলা। আমরা যদি উদাহরণ দেখি, 2008-এর শেষের দিকে হয়েছিল না নির্বাচনটা, না 2009 শেষের দিকে, 2008-এর শেষের দিকে যে ইশতেহারটা দিয়েছিল আওয়ামী লীগ, কিছুই তারা পালন করেনি। নারীদের ব্যাপারে পালন করেনি, আদিবাসীদের ব্যাপারে পালন করেনি, ভূমি সংস্কারের ব্যাপারে পালন করেনি, আরও অনেকগুলো বিষয় যেটা বলতে পারি। এর আগেও আমরা দেখেছি যারাই যে ইশতেহারে যা দিক বা না দিক,
এটা পালন করার জন্য না, এটা জাস্ট ইস্তেহারটা করার জন্য। তো আমাদের যেটা আমরা মনে করি যে দুই দিকে রাজনৈতিক দলের সচেতনতা বৃদ্ধি করতেই হবে, আমার এটা খুবই প্রয়োজন। রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের এই যে একটা পিতৃতান্ত্রিক মানসিকতা তাদের মধ্যে এত শক্তভাবে বিরাজ করছে যে তারা সমমর্যাদা দেওয়া, একসাথে একইভাবে তাদেরকে চিন্তা করা নারীকে, সেটা এখনো আসেনি। তারা নারীকে একটা নিম্ন পর্যায়ে, একটা ভিন্ন পর্যায়ে, একটা দুর্বল পর্যায়ের অবস্থায় তারা দেখছে, যেটা আসলে একটা দেশের জন্য কাম্য না। যে কোনো দেশের গণতন্ত্র, উন্নয়ন, জবাবদিহিতা, স্বচ্ছতা, সব কিছু যাই বলি না কেন, সেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এখানে উঁচু নিচু ব্যবধান সুলভ দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, সেটাতে কোনো দিন এটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে না, আমাদেরকে পিছিয়ে রাখবে। এটা কারোর কাম্য না। তো যদি রাজনৈতিক দলের মাধ্যমেই তো আমাদের দেশ পরিচালনা হবে, তো প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের নিজেদের দিকে তাকিয়ে, তাদের দৃষ্টিভঙ্গির দিকে তাকিয়ে, আর কি করা, তাদের দুর্বলতা কি কি আছে যে কারণে এখনো তারা এই পর্যায়ে আসতে পারেনি। 2026-এ এসে এখনো যদি আমাদেরকে বলতে হয় যে নারীর অংশগ্রহণ কোথায়, নারীর ক্ষমতায়নটা কোথায়, নারীর অধিকার নিশ্চিত করার পদক্ষেপ কোথায়, সেগুলো তো দুঃখজনক যে এখনো আমাদেরকে এটা নিয়ে আমাদের আলোচনা করতে হয়। আপনাদেরকেও এভাবে আমাদের সাথে আলাদাভাবে বসতে হয়। সামান্তা শারমিন, আপনার সর্বশেষ যে বক্তব্যটি আমাদের পত্রিকায় ছাপা হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে আপনি অভিযোগ তুলেছেন এদেশের নির্বাচন ও রাজনৈতিক সংস্কৃতি নারী বান্ধব নয়। তো এ থেকে উত্তরণে দেশের রাজনৈতিক দলগুলো এবং ভবিষ্যৎ সরকার কি কি পদক্ষেপ নিতে পারে? মোটা দাগে ভাই সবই পরিবর্তন করতে হবে। আপনি যেভাবে রাজনীতিকে দেখে অভ্যস্ত আমাদের দেশের মানুষ এবং পলিটিক্যাল পার্টিগুলো যেটাতে অভ্যস্ত, সেই অভ্যস্ততার বাইরে তাদেরকে যেতে হবে এবং পুরোপুরি ভুল ফরম্যাটে, পুরোপুরি ভুল প্রেমিজের উপরে দাঁড়িয়ে আপনি মানে ভুল ফাউন্ডেশনে দাঁড়িয়ে আপনি ভালো বাড়ি বানাবেন, এটা কেন আশা করা হচ্ছে? আমার কাছে মনে হয় যে যদি পাওয়ার সেন্ট্রিক হয় সেখানে পুরুষ এগিয়ে যাবে, খুবই স্বাভাবিক। কারণ তারা এমনভাবেই সিস্টেমটা তৈরি করেছে, পুরুষের পিছনে রাজনীতি করতে পছন্দ করে, নারীদেরকে মাঠ পর্যায়ে মানতে চায় না। এবং এটা তো আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে। আমরা যখন দলের মধ্যে কোনো সেন্ট্রালি শহর কেন্দ্রিক মেনে নিচ্ছে, কিন্তু যখন জেলা কমিটি, উপজেলা কমিটি দেওয়ার চেষ্টা করছি, সেখানে তো নারী আহ্বায়ক, নারী প্রধান সমন্বয়কারী মেনে নিচ্ছে না। এটা নিয়ে তাকে একদিনের মধ্যে যখনই শোনা যাচ্ছে যে তার নামটা আসতে পারে, একজন নারীর নাম আসতে পারে, সাথে সাথে তার ক্যারেক্টার শেমিং, তার মানে স্লাট শেমিং করে তার পুরো পরিবারের অস্থির করে ফেলা হচ্ছে। এই জিনিসগুলো তো আমি তো পদযাত্রায় ধরেন 59টা জেলা ঘোরার অভিজ্ঞতা আছে। অভ্যুত্থানের পরে নারীদের সামাজিক অবস্থানের কোনো পরিবর্তন হয় না। এটার কারণ হচ্ছে পলিটিশিয়ানরা একই রকম থেকে গেছে। মানে অভ্যুত্থানে পুরুষ যারা নেমেছে তাদেরও যে মানসিকতার খুব পরিবর্তন ঘটেছে ব্যাপারটা তা না। যদিও মাঠে রাস্তায় একসাথেই ছিল সব আন্দোলনে, তখন তো প্রয়োজন ছিল নারীরা না নামলে কখনো বাংলাদেশের অভ্যুত্থান মানে কোনো ধরনের আন্দোলন সফল হয় না। এবং সবাই অপেক্ষা করে থাকে যেই মুহূর্তে মেয়েরা নামবে তার মানে ইট ইজ গোয়িং টু বি সাকসেসফুল, তখন থেকে এটা শুরু হয়। সো এটা সবসময় একটা পিভটাল মোমেন্ট। নারীরা এটা এখন পর্যন্ত তাদের এই ইম্পর্টেন্স, সোসাইটাল এবং ইতিহাসিক ইম্পর্টেন্সটা আছে। কিন্তু ইতিহাস, অভ্যুত্থান বা আন্দোলন থেকে তো ট্রান্সফার হয় রাজনীতিতে, তাই না? এটা ট্রান্সলেটেড হয়। তো রাজনীতিতে যখন আপনি এটার কোনো প্রতিফলন রাখেন না, যখন রাজনীতিটা আপনি পাওয়ার সেন্ট্রিক করেন, অভ্যুত্থান বা আন্দোলনের এক ধরনের হিউম্যানিস্টিক ব্যাপার আছে, কানেকশন আছে, এবং আপনার সাথে আমার শ্রদ্ধাবোধের ব্যাপার আছে। কিন্তু একই সাথে আমরা যখন আন্দোলনে থাকি, কিন্তু পলিটিক্সে কোনো শ্রদ্ধাবোধ নেই। আপনি যখন পলিটিক্সটা করে ফেলছেন এমন যে আপনার সাথে আপনাকে ছোট করেই আমাকে বড় হতে হবে, আপনাকে অপমান, অপদস্থ এবং আপনাকে বিরোধী মত হিসেবে দমন করার মাধ্যমে আমাকে উঠতে হবে, এটা যদি প্রসেস হয়, তাহলে এখানে নারীরা আসলে ওই মাত্রা আমরা যেটা আশা করছি এটা এভাবে ঘটবে না আসলে। কারণ আমাদের মানে আমরা যদি এইটাই চাই যে পাওয়ার সেন্ট্রিক পলিটিক্সে, যেমন ধরেন আপনি আজ পর্যন্ত কোনো পার্টিকে কখনো মহানগরের প্রেসিডেন্ট বা সেক্রেটারি দিতে দেখেছেন নারীদের? কোনো পার্টির? কেন এটা করা হয় না? কারণ মহানগর কেন্দ্রিক এক ধরনের ব্যবসায়িক এবং পাওয়ারের একটা বলয় থাকে, যেটা দিয়ে আপনি ওই জেলাটা, ওই বিভাগটা আপনি কন্ট্রোল করেন। বিভাগীয় মহানগর বা এই যে জেলা মহানগরের এই বিভিন্ন ইম্পর্টেন্ট জেলার মহানগর যেগুলো হয়।
সো আমার কাছে মনে হয় যে এইটা তো খুব ভালো একটা পরিচায়ক না, কিন্তু আমি তো আজ পর্যন্ত এটা নিয়ে কাউকে ভয়েস রেজ করতে শুনলাম না। কিন্তু আমাদের নারী সংগঠনগুলো যেটা হয়ে যায় যে খুবই খুবই মানে খুবই এলিট সেন্ট্রিক, মানে প্রিভিলেজ নারীদেরকে নিয়ে এটা মানে কাজ করে অভ্যস্ত বলতে প্রান্তিক জায়গায় তারা যান, কিন্তু দৃষ্টিভঙ্গিটা খুব এলিট। এটার কারণে দেখা গেছে যে অনেক নারীরা তো এটার সাথে অ্যাকোমোডেট হতে পারছেন না। সো এই ভিউটাকে সে নিজের ভিউ হিসেবে ধরে নিতে পারছেন না। এটা আরো বিস্তারিত ব্যাখ্যা করা প্রয়োজন, সময়ের স্বল্পতার কারণে আমি এই বিস্তারিত ব্যাখ্যায় যাব না। কিন্তু আমার কাছে মনে হয় যে এই প্রত্যেকটা টপিক আমরা যখন আলাপ করতে বসি, তখন আমরা অনেক বড় টপিকে আলাপ করি যে নারীদের কেন হলো, অনেক বড় একটা রোড ম্যাপ বা প্যারামিটার নিয়ে বসি। আমাদের উচিত এগুলোকে ডাইসেক্ট করে অল্প অল্প করে দেখা, যে আপনার এটা কি এমন যে, যেমন আমি একটা মানে 3টা পার্টির ইশতেহারি একটা বিষয় উঠে এসেছে, ডে কেয়ার, তাই না? এই যে প্রত্যেকটা কোম্পানিতে ডে কেয়ার বাধ্যতামূলক করা হবে। কর্পোরেট কোম্পানিগুলো কারা চালায়, বা এই যে কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানগুলো কারা চালায়? চালায় তো কোনো না কোনো অলিগার্ক। আপনি এটার ব্যাকগ্রাউন্ডে আপনার এটা গ্রুপ অফ কোম্পানির একটা ব্রাঞ্চ হতে পারে, তার তো কোনো না কোনো মাদার পার্টি থাকে বড় কোম্পানিগুলো। সো এই যে মাদার যে সংগঠনগুলো, তার যে মূল যে কোম্পানি, তারা কি আসলে মুনাফা ব্যতীত অন্য কিছু নিয়ে, আমাদের দেশে তো জাতীয় পুঁজি গড়ে উঠে নাই, সো মুনাফা ব্যতীত অন্য কিছু নিয়ে তো তাদের ভাবার কোনো দরকার নাই। সো দে কেয়ার, তাদেরকে আপনি যে বাধ্য করবেন, আপনি তো তাদের উপরেই নির্ভরশীল আপনার পলিটিক্যাল ফাইন্যান্সিং এর জন্য। তো তাদেরকে আপনি এটা কিভাবে বাধ্য করবেন? এটা কেউ কেউ হয়তো পারবে, যে তার নিজের প্রতিষ্ঠান যদি থাকে, যেমন একটা পার্টির নিজস্ব প্রতিষ্ঠান এবং তার পার্টি মেনি ওই প্রতিষ্ঠানটা চালায়, তাহলে সেই ক্ষেত্রে সে পারবে। কিন্তু ওভারঅল বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে আপনি এটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করবেন? এই ক্ষেত্রেও কেউ পারবে, কেউ পারবে না। যেমন ডে কেয়ার করতে গেলে এটা এক ধরনের নেশনের জন্য, আপনি সোসাইটির জন্য গুড উইলের জায়গা থেকে এটা করছেন। এইটা থাকতে পারে জাতীয় পুঁজিবাদী অর্থনীতিতে, এটা থাকে যে যে দেশীয় পুঁজিকে গড়ে তুলতে চায়, যেই কোম্পানি আসলে বিদেশে তার টাকাটা নিয়ে যাবে না, খরচটা বিদেশে করবে না, দেশকেই আসলে ভালোবাসে, এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে কিন্তু এটা, যারা এই অর্থনীতিকে সার্ভ করতে চান যেসব ব্যবসায়ী। কিন্তু আমাদের ব্যবসায়ীরা তো অমন না। আবার এই ব্যবসায়ীদের উপরেই যখন আপনার ভোটের মাঠে আপনার ফাইন্যান্সিং ইত্যাদি সবকিছু নির্ভর করছে, আপনি তাকে পরবর্তীতে কিভাবে আপনি এটা মানে কিভাবে এটা আপনি করবেন, ফোর্স করবেন? 1 2 হচ্ছে, পরবর্তীতে দেখা গেছে যে এরাই তো আসলে আপনার ওই বেসমেন্টটা, আপনি তো আসলে দেখা গেছে যে অনেক বড় বড় বিষয় যখন ডিল করতে হয়, নারীদের, শিশুদের, বা হচ্ছে আমাদের প্রকৃতি পরিবেশ, এগুলো তো আসলে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে না। যে আপনার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে আপনি স্বরাষ্ট্র পলিসি কি নিয়েছেন, পররাষ্ট্র পলিসি কি নিয়েছেন, এবং গুরুত্বপূর্ণ ওই মন্ত্রণালয়গুলাই। আমি আজকেও আরেক জায়গায় বলছিলাম যে আমাদের মন্ত্রণালয়ের মধ্যে দেখবেন উইকেস্ট মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় আসলে মনেই করা হয় যে এত গুরুত্বপূর্ণ কাউকে দেওয়া হবে না, সেটা হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়। এবং হচ্ছে বন পরিবেশ, যেটা নারীদের সাথে তো প্রকৃতির অনেক মানে সংযোগ আছে, পরিবেশের অনেক সংযোগ আছে, কিন্তু এই মন্ত্রণালয়গুলো আসলে সবচেয়ে উইকেস্ট ইন দ্য কান্ট্রি, বাংলাদেশে। সো এগুলাকে আপনি পলিসির জায়গা থেকে সবচেয়ে গুরুত্বের জায়গায় কেউ দেখেও না। আবার দেখলেও, আচমকা দেখলেও আমি ভয় পাবো, কারণ অন্য কি পলিসি নিতে যাচ্ছে এটা নিয়ে আমার দেখতে হবে, বা আশঙ্কিত থাকবো আমি। কিন্তু মোট কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিটা সবসময়ই খুবই খুবই এক্সট্রিম পাওয়ার কেন্দ্রিক, এবং খুবই নিজেকে, মানে আপনি যদি পলিটিক্যালি না জিতেন, এমনও হইতে পারে আপনি আপনার নিজের জীবনের নিরাপত্তা ধরে রাখতে পারবেন না। এই অবস্থায় কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ানরা পলিটিক্স করে। সো এইগুলোর প্রভাব কি পড়ছে না? এটা তো আসলে নারীদের পলিটিক্সেও এটা পড়ছে। এটা আমার কাছে ওভারঅল মনে হয়, এবং আমার কাছে মনে হয় যে আহ, নারী যে নারীদের বিষয়গুলো পলিটিক্যাল পার্টিগুলো খুবই সংকীর্ণ জায়গা থেকে, এক ধরনের প্রমিসের জায়গা থেকে দেখছে, ভোট ব্যাংকের জায়গা থেকে দেখছে। এই দৃষ্টিভঙ্গিটা ভুল, কারণ অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে সমাজে, আমাদের সমাজের অনেক ধরনের নলেজ প্যারাডাইম, এগুলো অনেক কিছু পরিবর্তন হয়েছে, এটার সাথে খাপ খাওয়ানো দরকার পলিটিক্যাল পার্টিগুলো। নিজে কথাটি বললেন যে আমাদের নারীকে হচ্ছে যে আমাদের সমাজে রাজনৈতিক পরিমণ্ডলে দেখা হয় শুধু ভোট ব্যাংক হিসেবে। তো এর সঙ্গে কি আমাদের শিক্ষা এবং সামাজিক চর্চাগুলোর কোনো সংযোগ আছে কি? শিক্ষা কি বলতে চাচ্ছেন সেটা একটা হলো যে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, আর একটা হলো যে সমাজে যে শিক্ষা বিরাজ করছে। একটা হলো যে শিক্ষা ব্যবস্থা, সেখানে তো কারিকুলাম যদি দেখি যে কোনো সময়, এখানে কিন্তু খুব বেশি মাঝে মাঝে আমরা উঠাই যে এটা নারী বান্ধব না, এটা নারীকে অপমান করা হচ্ছে, কিন্তু মূলত শিক্ষা তো একটা বিষয়। কিন্তু তার চেয়ে যে আমি মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে
প্রতিষ্ঠান এবং তার বাহিরে চিন্তার ক্ষেত্রে আমরা কি ধরনের শিক্ষা ব্যবস্থা করছি। শিক্ষা ব্যবস্থা, আমি এটা প্রাতিষ্ঠানিক শিক্ষার করছি না, পরিবারে কি শিক্ষা দিচ্ছি, সমাজে কি শিক্ষা হচ্ছে, বাইরে কি হচ্ছে, রাস্তাঘাটে। এই যে নারীকে বাইরে থাকলে তাকে যে কোনোভাবে অপমান করতে পারি, তাকে আমি তাকে তার উপর আমি হামলা করতে পারি, আক্রমণ করতে পারি, এটা জায়েজ কেন? সে বাইরে, এই যে বাসে হোক, রাস্তাঘাটে হোক, যে কোনো জায়গায় এটা যে করার অধিকার যে একজন পুরুষ মনে করে, তার মানে তার শিক্ষা ছিল যে নারী হচ্ছে ঘরের ভেতরে থাকা, ওর বাইরে গেলে সে খারাপ নারী, ভালো না। এটা আমাদের এইবার কিন্তু রাজনৈতিক প্রচারে কয়েকটা আলোচনা এটা চলে আসছে, যে কয়েকটা শব্দ ব্যবহার নিয়ে যে বেশ তুমুল বিতর্ক, আলোচনা, ক্ষোভ, আক্রোশ, প্রতিবাদ এগুলো চলে আসছে। এটা তাদের মানসিক চিন্তার প্রতিফলনই ঘটেছে, যে তারা মনে করে যে ঘরের মধ্যে সংরক্ষিতভাবে থাকা হচ্ছে নারীর কাজ, তার বাহিরে গেলে সে নারী ভালো নারী না। তো ভালো নারী না হলে আমি যা ইচ্ছা তার উপর করতে পারি, তার উপর আমি আক্রমণ করতে পারি। এই শিক্ষা আমার জন্য সবচেয়ে বড়, যে এই শিক্ষাটা পরিবর্তন করতে হবে, এই চিন্তার ক্ষেত্রটা পরিবর্তন করতে হবে। এটা সব জায়গা থেকে। অনেক সময় এটাকে ধর্মর দোহাই দেওয়া হয়, ধর্মে এরকম কোনো জায়গায় লেখা নাই যে কাউকে অপমান করা, অবমাননা করা ধর্মে নাই, একদম নাই। তো ধর্মকে অপব্যবহার করা হচ্ছে। যখন ধর্মকে ব্যবহার করা হয়, সংস্কৃতিকে ব্যবহার করা হয়, সমাজকে ব্যবহার করা হয়, এটা আমাদের কালচার, আমাদের অবস্থান, এটা ঠিক না। তো এইটা আমার মনে হয় আমাদের যে চিন্তার ক্ষেত্রটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এটা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে যদি ঢোকানো হয় যে এরকম একটা পাঠ থাকবে যেখানে সবাইকে সমানভাবে দেখার চিন্তা ক্ষেত্র, কিন্তু যদি আমি বাহিরে এটাকে কোনো পরিবর্তন না করি, শুধু একটা পাঠ্যচক্র সূচির মধ্যে থাকলে এটা হবে না। আমি আরও একটু বলবো, যে সামান্থাকে একটু বলবো, যে আমার কাছে মনে হচ্ছিল যখন কথা বলছিল যে একটা ভিন্নতা আছে, যেটা হলো যে নারী সংগঠনরা একটু এলিট চিন্তা করছে। আসলে পুরোটা ঠিক না, কিছু সংগঠন হতে পারে, কিন্তু আমি যদি আমার কথা বলি বা আমি যাদের সাথে কাজ করছি, যেটা বলছি, আমরা কিন্তু আমার প্রায় কত বলবো যে 5 দশকের মতো গ্রামের নারীদের সাথেই কাজ করছি, এবং গ্রামের কোন নারীদের সাথে, যারা একেবারে প্রান্তিক নারী, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, তাদের সাথেই আমার মূল কাজ, তাদের সাথে এখন অবধি আমি ওই কাজটাই করছি। আমার চেতনা, আমার অবস্থান, আমার চিন্তার ক্ষেত্র ওখান থেকেই গড়ে উঠেছে। তো এটা যে কিছু শব্দ ব্যবহার করলে যে আমরা এলিট নারীর কথা বলছি সব সময়, সেটা না। কিছু ক্ষেত্রে এটা হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে, বাট মূলত এটা ঠিক না। কেন আমি যখন বলি যে নারী শ্রমিক সমান মজুরি পেতে হবে, এটা নিয়ে গ্রামে এখন অনেক নারী ক্ষেতমজুর, অনেক পুরুষ। আগে যেটা ছিল একটা ব্যবধান খুব ছিল, যে মাঠে পুরুষরা কাজ করত, ধান কেটে নিয়ে আসা, পরে এটা নারীর দায়িত্ব ছিল। এবং অনেক পুরুষদের সাথে আমি আলাপ করতাম, যখন বলতো যে আমার নারী কোনো কাজ করে না, তখন যেটা হলো যে বাড়ির তো সব কাজ করেই, কিন্তু এই যে ধানের দাম কত আর চালের দাম কত, এই ধান থেকে চাল প্রক্রিয়াজাত করার পেছনে কার শ্রম আর অবদান, এটা পুরোটা নারীর। তাহলে এই যে মূল্যটা দ্বিগুণ হলো, এই মূল্যটা নারীর অবদান। তো সে কিভাবে বলা যাবে যে সে অর্থনৈতিক কাজ করছে না? এটা তো সেখান থেকে। এখন তো সব কিছু মেকানাইজড, এখন অনেক পুরুষ তারা বাইরে কাজ করছে বা বিভিন্ন অন্য কাজ করছে। কৃষি কাজে এখন অনেক নারী, তারা হয়তো তাদের যেটা পরিবারকে দেখার জন্য, বিভিন্ন বাড়ি দেখার জন্য, তারা বাড়ির বাইরে ওই খুব বেশি অনেকে যায় বাইরে কাজ করার জন্য, বাট অনেকে ঘরেও থাকে তাদের ঘরটা দেখার জন্য। তারা কিন্তু এখন কৃষি শ্রমিক, অনেক নারী কৃষি শ্রমিক। কিন্তু মজুরি পায়, যদি একজন পুরুষ 600 টাকা পায়, নারী পাবে 350 টাকা। পুরুষ 500 টাকা পেলে নারী পাবে 300 টাকা। কেন? কাজ তো একই করছে, একই কাজ,
তাদের দক্ষতা যদি বলে যে দক্ষতা না, এটা ঠিক না। আমরা নিজে ঘুরে ঘুরে অনেকদের সাথে কথা বলে দেখেছি। খুব রিসেন্টলি আদিবাসী কিছু নারী, তারা তো মাঠে কাজ করতে, তো তাদের এটা কালচারালি তাদের এটা অভ্যাস। তো এটা উত্তরবঙ্গের একটা জায়গায় যেখানে কৃষি শ্রমিক নারী পুরুষ আদিবাসী দুজনকেই নেওয়া হয়। সেখানে নারীর মজুরি তো 300 আর পুরুষের মজুরি 500। তো নারীরা তখন বলল যে এটা আমাদেরকে সমান দিতে হবে, কেন আমাদের কাজের দক্ষতা পুরুষের চেয়ে কোনো অংশে কম না, আমরা যে নতুন কাজ শিখছি সেটাও না। তো তারা কাজ বন্ধ করার পরে আর পুরুষরাও তাদের সাথে এক হওয়ার পরে, আর পুরুষ এখন অনেক সময় পুরুষ শ্রমিক পাওয়াও যায় না, বাধ্য হয়েছে সমান মজুরি দিতে, এবং সমান মজুরি দিতে পেরেছে। তো এই যে মানসিকতা পরিবর্তন, এটা কিন্তু এটা এলিটিস্ট চিন্তা না। যখন আমরা সমান মজুরির কথা বলি, এটা হচ্ছে গার্মেন্ট শ্রমিক, সে কাজ করছে, তাকে আমি নারী হলে আমি তাকে সবচেয়ে নিচু স্তরে রাখবো। একটু মেকানাইজেশন হলে আমি তখন পুরুষকে সে দক্ষ শ্রমিক হিসাবে দেখতে চাইবো। এই যে মানসিকতার পরিবর্তন, এইগুলো করতে লাগবে। তো এটার জন্য আমাদের আসলে কারিকুলামের চিন্তা পরিবর্তন তো দরকার অবশ্যই, কিন্তু সমাজে সব জায়গায় দরকার। আর এটাতে যেরকম সমাজে যাদের কোনো অবস্থান আছে, তারা শিক্ষক হোক, তারা সমাজে কাজ করুক, সমাজকর্মী হোক, তারা সরকারের কোনো পদে হোক, মাঠ পর্যায়ের কর্মী হোক বা অফিসে হোক, ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কলেজে যায়, তারা কিন্তু অনেক এক্সপোজড হয়। বাড়িতে এসে তারা কিন্তু নতুন চিন্তা আনতে পারে, সেগুলো নিয়ে আসা যায়। সব জায়গায় আসলে পুরোপুরি চেঞ্জ, কেন আমি তো চেঞ্জ দেখছি এই 5 দশকে। আমি তো গ্রামে কাজ করার অভিজ্ঞতায়, আমি তো আমি যে গিয়ে কাজ করে চলে আসছি সেরকম না। আমি তো একটানা অনেক বছর একদম খুব প্রত্যন্ত অঞ্চল, যখন কোনো ইলেকট্রিসিটিও ছিল না, রাস্তাঘাটও ছিল না, কোনো ট্রান্সপোর্টেশনও ছিল না সেভাবেই। তো আমি তো মানসিকতার পরিবর্তন দেখেছি। তো আসলে আমাদের রাজনীতিবিদ আর যারা উপরে আছে, যে উপরের স্তরে যারা মনে করে তারাই নীতি নির্ধারক আর তারাই বলতে পারে যে সমাজে এখন কি অবস্থাটা কি, তাদের মানসিক মেন্টালিটির চিন্তা, তাদের মনস্তাত্ত্বিক চিন্তার পরিবর্তন আনতে হবে, যে নারীকে কিভাবে সমানভাবে দেখবে, নারীর অবস্থাটা কি হবে আর কোন দিকে যাওয়া উচিত, সেগুলো চলে আসতে হবে। এটা আমি মনে করি যে খুবই প্রয়োজন। এবং যে সকল নিয়ম নীতি যাই করা হোক না কেন, সেটা বাস্তবায়ন করা হচ্ছে কিনা, যে কোনো অনেক সময় অনেক আমাদের আইএলও অনেক কনভেনশন বাংলাদেশ কিন্তু এটা রাটিফাই করেছে এবং গ্রহণও করেছে, কিন্তু এটা বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা মোটেও মনিটর করে না, দেখে না। এটা তো দেখা উচিত। তো আসলে আমাদের মূল এখন কাজটা হচ্ছে চিন্তা ভাবনার জায়গাটা পরিবর্তন করার জন্য এই বিষয়গুলো বারবার উঠে নিয়ে আসা। আমি সামান্তা শারমিনের কাছে জানতে চাইব, নারী রাজনীতিবিদ হিসেবে আপনার পর্যবেক্ষণটা কি? এই যে আমাদের দেশে যে ডোমেস্টিক ভায়োলেন্সের নানা ঘটনা ঘটে, এই ডোমেস্টিক ভায়োলেন্স এবং আমাদের নারী রাজনীতিবিদদের অনলাইনে অফলাইনে যে নানাভাবে ব্যাশিং বা অবমাননা করা হয়, এই দুটো বিষয় কি কোনোভাবে এক সূত্রে গাঁথা কিনা? না, আজকে আপনাদের এইটা পাবলিশ হলে নিচের কমেন্টে দেখবেন যে কি অবস্থা হয়। মানে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে আমরা যেটা প্র্যাকটিস করতে পারি নাই, ভিন্ন মতের সাথে কিভাবে সহাবস্থান রাখতে হয়, এটা আমাদের প্র্যাকটিস নেই। এটা কেন প্র্যাকটিস নেই? এটা পলিটিক্যাল কারণেই। কারণ আমাদের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার কখনো হয় না। এটার মধ্যে সবসময় একটা সমস্যা থেকে যায়, যখন পলিটিক্যাল পার্টিগুলো এই অবস্থা থেকে, পলিটিক্যাল পার্টিগুলো তো রুট লেভেলে সবচেয়ে বেশি কানেক্টেড। আপনি অন্য কোনো সংগঠন দিয়ে এটা আসলে এই মতামতকে মাস লেভেলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, পলিটিক্যাল পার্টিগুলো যেটা পারে। সো যেহেতু তারা নিজেদের মধ্যে এই মতাদর্শিক বিভাজন এবং তাদের যে মানে সবসময় কথা থেকে যায় নির্বাচনের আগে পরে, সবসময় তাদের ওপরের প্রতি অনেক বেশি আক্রোশ থেকে যায়,
ফলত একদম মানে প্রত্যেকটা ডিসকোর্সে, যেমন ধরেন আমাদের তো অনেকগুলো আনরিজলভড ইস্যুজ আছে, তাই না? আপনি আপনি এই শুধুমাত্র এই যে মুক্তিযুদ্ধের সময় আমাদের এখনো মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি এখন আবার খুঁড়ে বের করতে হবে, মানে এই যে এই এবং নারীদের ব্যাপারে আমরা কি করব, এটা আমরা এখনো আমরা এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। ফ্যাক্ট ইজ দ্যাট আমরা মোটামুটি একই জায়গায় ঘুরপাক খেয়েছি মোটামুটি 50 বছরের উপরে। এখন আমরা, আমার কাছে মনে হয়, আমি এটা ফিল করি, আমি আশাবাদের জায়গাটা এমন দেখি, পুরো বিশ্বে এক ধরনের নতুন ডিসকোর্স কিন্তু এসছে রাজনীতিকে নতুন করে বোঝার। যেমন ধরেন উইকিলিক্স, তারপরে নোম চমস্কিদের আলাপগুলো, তারপরে যখন মানে অ্যাসাঞ্জকে গ্রেফতার করা হলো, এই সব কিছু মিলিয়ে কিন্তু অল্টারনেটিভ মিডিয়া এবং অল্টারনেটিভ থট প্রসেস, রিডিডিং যে কোনো টেক্সট, সেটাকে পুনর্বার পাঠ করা এবং পুনর্বার উপলব্ধি করা, আলাপ করা সেটা নিয়ে, এইটার কিন্তু একটা চল পুরো পৃথিবীতে চলছে। এটা একটা এক ধরনের ইন্টেলেকচুয়াল ফাইট। রাজনীতি ওইটাতে আবার কমপ্লাই করে না। ধরেন একই দেশের মধ্যে নোম চমস্কি, আপনি ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্ট, এটা আপনি মিলাতে পারবেন না, মানে একই দেশের মধ্যে তারা অবস্থান করছেন, কিন্তু ইন্টেলেকচুয়ালিটি সেই জায়গায় অলরেডি পৌঁছে গেছে। এখন ইটস আ ম্যাটার অফ টাইম এটা কিভাবে পলিটিক্সে এটা ট্রান্সলেট হয়। বাংলাদেশের ক্ষেত্রে আমরা অলরেডি 20 বছর পিছিয়ে আছি, মানে যেটা ওয়ার্ল্ডে যেই জিনিসটা আসলে মানে বুদ্ধিজীবিতা বা আলাপটা যেই জায়গায় পৌঁছে গেছে বা ক্রিটিক্যাল থিঙ্কিং যেই জায়গায় পৌঁছেছে, কিন্তু বাংলাদেশে সেটা আমরা অলরেডি 20 ইয়ার্স লেট। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা এখন এটাকে আপনি বেঁধে রাখতে পারবেন না, এটা অটো হবে। সো এবং এই ডিসকোর্সগুলা যখন এই যে আমরা আনরিজলভ যে ইস্যুসগুলা, এগুলোকে আমাদের এখন ডিল করতে পারতে হবে। এই জন্য আমি যেটা বলি যে খুবই ছোট ছোট জায়গায়, যে এটা আপা যেটা রিপ্লাই মানে এক ধরনের ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যাটা জায়গায় ধরেন আমি একমত যে আমাদের নারী সংগঠনগুলো বাংলাদেশের স্বাধীনতার পরে, পূর্ববর্তী এবং পরবর্তীতে প্রান্তিক নারীদের কাছে শারীরিক একদম মানে একদম ফিজিক্যাল তার ব্যারিয়ারটা ভেঙে গেছে। তারা তো এক্সেস করেছেন, কাজ করেছেন এখানে, কিন্তু সাইকিতে, হিউম্যান সাইকিতে নারীবাদ এবং নারীদের পক্ষে কথা বলাটা এটা এখনো একটা প্রিভিলেজড ব্যাপার। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এটা একমাত্র যারা পড়াশোনা জানে তারাই এটা নিয়ে কথা বলবে, কিন্তু এটা তো আসলে জীবন জীবিকায় প্রতিদিন আমাদেরকে এফেক্ট করে, যে আপনার ভিন্ন মতের নারীকে আপনি সিকিউরিটি দিতে পারেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়ক। আমি মনে করি এটা হওয়া উচিত, যে আমার যে অপোজিশন পার্টি, সেই নারীকে আমি সর্বোচ্চ সম্মান করতে পারছি কিনা। আমি নারী হয়ে তো আমি করবই, আমার ফেলো যে রাজনৈতিক কলিগ, উনি তো আমার অপোজিশন হতে পারে কিন্তু আমার রাজনৈতিক কলিগ, তো আমি নারী হয়ে তো তার সাপোর্টে কথা বলবোই, তার যদি অন্যায় যদি তার উপর কিছু হয়। কিন্তু একজন পুরুষ সহকর্মী, পুরুষ অপোজিশন লিডার সেটা করতে পারছে কিনা, এইটা হচ্ছে একটা বেসমেন্ট ভাই। আমি মনে করি এইটা যদি ট্রুলি এটা করতে পারে, যে এমন হতে পারে যে লিডার উনি এটা কন্ডেম করছেন, যদি অপোজিশন নারী লিডারের উপরে কোনো মানে হয়, মানে হত্যাকর্তা কেউ যদি তার উপর আক্রমণ করে, এটা সে কন্ডেম করছে, কিন্তু তার কর্মীরা আবার করছে না, তাহলে কিন্তু এটা কাজ করবে না। মানে সমাজের সকল পর্যায়ে আমরা আসলে একটা আলাপের ফেজে, এই এই যে ডিসকোর্সের ফেজে আমরা ঢুকে পড়েছি অলরেডি। এইটা পলিটিশিয়ানরা জাস্ট মিসরিড করছে, পলিটিশিয়ানরা পলিটিক্যাল পার্টিগুলো এটাকে অস্বীকার করছে যে এইটার বাস্তবতা উপস্থিত হয়েছে। এখন আর তাদের এই ইশতেহার, তাদের গালভরা বুলি, তাদের বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল মানে কৌশলী শব্দচয়ন মুগ্ধ করবে না আর মানুষকে। সো এইটা তারা আসলে বুঝতে পারছে না, সময় এগিয়ে গেছে, তারা পিছিয়ে আছে। আচ্ছা, এবার একটু সামাজিক সুরক্ষা প্রসঙ্গে আসি। আপনার কি মনে হয় এই যে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনী ইশতেহারগুলো দিল, সেটা কি আসলে সে জায়গায় তারা হচ্ছে যে এই সামাজিক সুরক্ষার বিষয়টা কি সঠিকভাবে অ্যাড্রেস করতে পেরেছে কি? কেউ কেউ নিয়ে আসছে, কিন্তু যেটা প্রথমেই বলা হয়েছে যে এই ইশতেহারে যা বলে সেটা আসলে বাস্তবায়নে কি হচ্ছে। আমি যদি দেখি যে রাজনৈতিক বড় দুটো দল, যেটা বর্তমানে যারা বড় বলা হচ্ছে, মেন আমরা ধরে নিচ্ছি যে তারাই সবচেয়ে বেশি ভোট পাবে, বিএনপি এবং জামাতে ইসলামী, তাদের ইশতেহার দেখলে নারীর ব্যাপারে যদিও বক্তব্যতে তাদের অনেকগুলো বিতর্কিত বিষয় তারা নিয়ে আসছে, কিন্তু ইশতেহার আমি যখন পড়লাম তখন কিছু কিছু এই সুরক্ষার কথাও আনা হয়েছে। কতটুকু, একটা হলো যে কতটুকু বাস্তবায়ন হবে, আর দ্বিতীয় হলো শুধু সুরক্ষিত তো দরকার নাই, আমরা চাচ্ছি সমান অধিকার।
সুরক্ষা করে আমাকে ঘরের মধ্যে রেখে দিবা, আমি যখন বের হব তখন সুরক্ষিত অবস্থায় খালি যাব সেটা না। আমরা সুরক্ষার জন্য বলি এই কারণে যে আমারও যেন সমানভাবে চলাফেরার অধিকার থাকে। আমি যেন কোথাও গেলে আমাকে যেন এই ধরনের মানে অনিরাপত্তা যেন ফেস না করতে হয়। নিরাপত্তাহীনতা আমার মনের মধ্যে সবসময় থাকে। সন্ধ্যার পরে আমি বের হব না, রাতে আমি এইখান থেকে পাশের রাস্তায় যাব, রাতবেলা বলে তুমি রাতে একা যাবে, কেউ সাথে যাক। এটা যেন নারী হিসাবে আমার এই ভীতি ভয় এটা যেন না থাকে, এটা যেন স্বাভাবিক সবার জন্যই যেন থাকে। সেটা তো হলো যে পুরো পরিস্থিতি যদি পরিবর্তন হয়। তো এখানে আমরা দেখছি যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি অনেক আলাপ করেছি যে ভোট দিতে গিয়ে অনেক নারী, বিশেষ করে যারা অনেক দূরে গ্রামে, খুব তাদের ভোট কেন্দ্র তাদের বাড়ি থেকে বেশ দূরে, তারা ভয় পায় যে ভোট কেন্দ্রে কি হবে। ঢাকা শহরেও অনেকে যে বাড়ি পাল্টায়, তো আমি আমার সহকর্মীদের সাথে আলাপ করছিলাম, বাড়ি পাল্টা, তো আমি বলছি তুমি কোথাকার ভোটার, তো সে বলল অন্য জায়গায়, এখন সে থাকে আর এক জায়গায়। তো আমি বলছি তাহলে, বলে যে আমি চেঞ্জ করতে পারিনি, ওখানে গিয়ে ভোট দিতে হবে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি, আমি আস্থা পাচ্ছি না। তো বলছি তো যেতে তো হবে, দল বেঁধে যাও। এখন ইলেকশন কমিশন বলেছে যে তাদের কিছু নাম্বারস দিয়ে রেখেছে যে ফোন করো, যেন সঠিকভাবে যেন সমস্যা না হয়। মানুষ তো আস্থা পাচ্ছে না, নারীরা তো আস্থা পাচ্ছে না, চলাফেরার, কোথাও একা যাওয়ার, তার নিরাপত্তা, বাড়িতে এসে যে রাতে বেলা আমরা শুনেছি, যে আমাদের কাছে তথ্য আসছে যে গভীর রাতে কিছু কিছু প্রার্থীর পক্ষে নারী যেখানে একা বাড়িতে আছে বা তার শুধু সন্তানদের নিয়ে আছে, তাদেরকে হুমকি দিচ্ছে যে আমাদের জন্য ভোট না দিলে খবর আছে। তো এইগুলো তো পারছে, বিকজ আমাদের ব্যবস্থা এমন যে সেই নারী ব্যাপারে তার সুরক্ষার আসলে কোনো স্টেপস নাই। এইগুলো আমরা চাই যে সরকার দেবে, রাষ্ট্র দেবে, কিন্তু সুরক্ষা দেওয়া মানে ঘরের মধ্যে বন্দি করা অবস্থা না। আমরা সমান মর্যাদা এবং অধিকার একেবারে দুজনের, পুরুষ এবং নারী দুজনের একই অধিকার, একই জায়গা আমরা চাচ্ছি। তো এটা যেটা বললেন যে আমি এটা দেখছি না, আসলে আমি এটা, কর্মসূচি দিচ্ছে, কথা বলছে, কিন্তু মাঝে মাঝে তাদের কিছু কিছু বক্তব্যতে এমন বেফাস কথা চলে আসে যেটা খুবই অপমানজনক। আমরা বিগত নির্বাচনগুলোয় দেখেছি যে নির্বাচনী সহিংসতার একটা বড় লক্ষ্য থাকে কিন্তু নারী ও শিশুরা। তো এবারের নির্বাচনে এই নারী ও শিশুদের এই সহিংসতা থেকে রক্ষায় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি কেমন পদক্ষেপ প্রত্যাশা করছেন? আমি নিজেই আপার কথা শুনতে শুনতে আমি ভাবছিলাম যে কোন ধরনের নারী সবচেয়ে বেশি ভালনারেবল হয়ে পড়ে নির্বাচনের সময়টাতে, বা পলিটিক্যাল পার্টি গুলো যখন খুবই সহিংসতার মধ্যে থাকে তখন। আসলে তাদের পরিবারের যারা নারীরা এবং কন্যারা বা বোনেরা, ছোট যারা বাচ্চারা, তারা বেশি মানে এই সহিংসতার মধ্যে বেশি এফেক্টেড হয়। ইভেন আফটার যখন মানে আপনি পলিটিক্যাল একজন পার্সনকে জেলে নিয়ে যাচ্ছে বা গুম করে ফেলছে, তখন কিন্তু ওই পরিবারটা পুরোপুরি সহায় সম্বলহীন হয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে। কারণ যেই কর্মীদেরকে নিয়ে গিয়ে বড় দলকে একটা মেসেজ দেওয়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু বড় লিডারদের এই পরিস্থিতি তৈরি হয় না তার সামাজিক মর্যাদা, রাজনৈতিক মর্যাদার কারণেই। কর্মীদের কিন্তু সেটা থাকে না। ওই কর্মীটা আসলে একটা ওয়ার্ড পর্যায়ে, একটা জেলা পর্যায়ে, একটা ইউনিট পর্যায়ের নেতাকে গোনারও সময় থাকে না লিডারশিপ পর্যায়ে। এই সুরক্ষাগুলো কিন্তু খুবই কম থাকে। আমি যেটা মনে করি যে আমাদের দলগুলোর একটা মানে টোটাল সামাজিক এবং রাজনৈতিক সমঝোতায় আসতে হবে। এই চুক্তি ভঙ্গ করা মানে অভঙ্গনীয় একটা চুক্তিতে আসতে হবে। সেই চুক্তিটা হচ্ছে কোনো কারণে, যে কোনো যুদ্ধের নীতি থাকে, কিন্তু আমাদের পলিটিশিয়ানদের কোনো নীতি নেই। যে কোনো যুদ্ধে আপনি নারী, শিশু এবং পরিবারকে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না, এটা মডার্ন যুদ্ধের একটা নীতি। কিন্তু আমরা মডার্নিটিকে দাবি করছি, আমাদের পলিটিশিয়ানরা অনেক বড় বড় পলিসি সামিট করেন,
এমন পলিটিশিয়ানরা অনেক বড় ধরনের প্রমিস করে ফেলেন, কিন্তু খুব বেসিক জায়গায় তাদের এত বড় দুর্বলতা দেখা যায় যে তারা ওই পলিটিশিয়ানদের, মানে পুরুষ পলিটিশিয়ানদের যে নারী মানে সদস্য বা নারী কন্যা শিশু আছে, এবং শিশু যে কোনো শিশুর ক্ষেত্রেই এই সুরক্ষাটা এনশিওর করব আমি অপোজিশন পার্টি হলেও বা আমি পাওয়ারে গেলেও, এই সামাজিক মূল্যবোধ, এই রাষ্ট্রীয় মূল্যবোধটুকু কিন্তু আমরা মেইন স্ট্রিম পলিটিক্সের অংশ হিসেবে মনেই করি না এখন যে পর্যায়ে। বরঞ্চ আমি যদি এটা ওই ব্যারিয়ারটা ভাঙতে পারি, তার মানে হচ্ছে আমি আরেকজন অপোজিশন লিডারকে আমি আমার বক্তব্যে বা আমার যে পরিকল্পনা, যেই স্যাবোটাজের যে পরিকল্পনা আমি করেছি সেটার সাথে তাকে কমপ্লাই করতে বাধ্য করতে পারবো, যদি তার পরিবার মানে অরক্ষিত থাকবে এটার ভয় আমি তাকে দেখাতে পারি। এবং এমনটাও তো হয় যে প্রার্থীকে, অপোজিশন প্রার্থীকে ভয় দেখানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে তার উঠানে আপনি তার যে কোনো ফ্যামিলির সদস্যকে আপনি মারবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় পরের দিন ওই প্রার্থী যাতে ভোট কেন্দ্রে না যায়, তাই না? এরকম একটা প্র্যাকটিস কিন্তু গ্রাম অঞ্চলে বা এই যে আমাদের প্রান্তিক অঞ্চলে বিভিন্ন আসনে এই অবস্থাটা আছে। সো এইটাকে আমাদের পলিটিশিয়ানরাও আবার বিভিন্ন আসনকে ভাগ করে নেন, যে বিভাগীয় শহরে এই আসনগুলো বা ঢাকার এই আসনগুলো আমি পেলে দ্যাটস এনাফ, এটা আমার পাওয়ার সুরক্ষিত রাখার জন্য এনাফ, বাকিটা আমরা বোনাস যা পাই। হ্যাঁ, কিন্তু যেই সব জায়গা এই এই তার চয়েসের মধ্যে পড়লো না, এইসব জায়গা তো অনেক বেশি ভালনারেবল, তার নিজের কর্মী, তার অপোজিশনের কর্মী, প্রত্যেকেই ভালনারেবল হয়ে পড়লো। এবং এই ধরনের একটা পলিটিক্যাল এগ্রিমেন্টে আমরা কোনোভাবেই সামনে আগাতে পারবো না। আমি মনে করি আমাদের সকল রাজনৈতিক দলকে তার দলীয় সংস্কার এবং তার পলিটিক্সের সংস্কার, এইটা অন্যতম একটা দাবি ছিল এই গণভুত্থানের পরে, এটা একটা মেইন স্ট্রিম দাবিতে পরিণত করতে দেওয়া হয়নি। এবং এইটা পুরোপুরি ওই যে ঐকমত্য কমিশন কেন্দ্রিক এই পাওয়ার ভাগাভাগির এই খেলায় মেতে এটাকে মেইন স্ট্রিমে রাখতে দেওয়া হয়নি। কিন্তু পলিটিক্যাল পার্টির যদি সংস্কার না হয়, আমরা যেভাবে পলিটিক্সে দেখি, বুঝি এবং দেখতে চাই সামনে, ওই জায়গাটা যদি সংস্কার না হয়, তাহলে আমি মনে করি না যে মানে এটা এত সহজ হবে। কারণ পাওয়ার অনেক লোভনীয় ব্যাপার, সেটাকে সামলে নেওয়া এটা যে কারো মানে কাজের মধ্যে পড়বে না। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, নির্বাচনকালীন এমন বিভিন্ন আয়োজন নিয়ে আমরা নিয়মিতই হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ।